হে জনক, হে জনক, আমরা যতক্ষণ তোমার অপমানের বদলা নিতে না পারবো, ততক্ষণ আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ হাসিনাকে আবার দেশে এনে ক্ষমতায় বসার জন্য শপথ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুরের মুক্তির উপরে যে ভাঙচুর করা হয়েছে তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য শপথ গ্রহণ করা হয়েছে। আর তাদের এই শপথ খুব শীঘ্রই কার্যকর করা হবে। শেখ হাসিনা কিন্তু আবার দেশে এসে ক্ষমতায় বসবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, বলা হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি বিপ্লবী সরকার। আসলে এরা আসল বিপ্লবী সরকার নয়। কি কারণে নয়? আপনারা লক্ষ্য করেছেন হাসান মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই হাসান মাহমুদ, আরাফাতকেও গ্রেপ্তার দেখানো হয়েছিল, সেই আরাফাত গেল কই? আনিসুল হক এবং সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে এসি রুমে রাখা হচ্ছে এবং বাড়ির খাবার খাচ্ছে। তার মানে বুঝতে পারছেন ভিতরে ভিতরে কি চলছে। জনগণের সাথে সরকার একটা নাটক করছে। তারা আসলে এই সরকারের ভিতরে আওয়ামী লীগের বড় বড় এজেন্ট রয়ে গেছে। কোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেই যে আওয়ামী লীগের বিচার, তাদের সেই সক্ষমতা নেই। খুব শীঘ্রই এদেশে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দর্শক, এই কথাগুলো হয়তো আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু একটু বিশ্লেষণ করে দেখুন, একটু পর্যবেক্ষণ করে দেখুন, এ পর্যন্ত কোনো বিচার কার্য শুরু করা হয়নি। তাদেরকে রিমান্ডে নিয়ে এসি রুমে রাখা হচ্ছে, বাড়ির খাবার খাচ্ছে। তার মানে ভিতরে ভিতরে সরকার কি করছে? দুই একজনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, কিন্তু আর বাকি গেল কই? সেনাপ্রধান বলেছিল 635 জন সেনা নিবাসে তারা রেখেছে। সেই 635 জন নাম লিস্ট বা তারা কোথায়, এখন কোথায় আছে তারও কোনো নাম নিশানা নেই। ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। আর এটা নাটক আকারে জনগণকে দেখা হচ্ছে যে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার। তো দর্শক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন। আসুন ওনার কথাগুলো শুনে যান। ওনার কথা 100% সঠিক আছে। ওনার কথাগুলো মানুষ হয়তো শুনতেছে না, উনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলি রাইট। আসুন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি। বাংলাদেশের ভিতরেই হয়তোবা ঢাকার ভিতরেই আওয়ামী লীগ তারা আবার শপথ গ্রহণ করছে হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য। বিষয়টা হাসিনাকে দেশে নিয়ে আসতে পারলো কি পারলো না, কি বললো শপথে কি বললো, সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয়টা দেখার হচ্ছে যে 15 বছর খুন খারাপি চুরি সকল প্রকার এখনো কোনো অন্যায় নাই যে করে নাই এরা, তারা কি করে এখনো এইভাবে সংঘবদ্ধ হয়ে তারা একটা ওয়াদা করতে পারে বা কাজকর্ম করতে পারে। এটাতে বোঝা যায় যে এই সরকারের, বর্তমান সরকারের অবস্থানটা কতটা দুর্বল। আমি আপনাদেরকে বারবার আগে বলেছি যে স্বাধীনতা রক্ষা করতে হলে স্বাধীনতাকে দৈনন্দিন চর্চা করতে হবে। তাই কি হচ্ছে সেগুলো বুঝতে হবে, তার অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে হবে এবং আপনাদেরকে সচেতন থাকতে হবে। না হলে চোখের সামনেই কিন্তু এই দুর্বল ভঙ্গুর স্বাধীনতা যেটা পাওয়া হয়েছে 1,500-এর উপরে রক্তের বিনিময়ে, ছাত্রছাত্রী জনতার রক্তের বিনিময়ে, তা হারিয়ে যাবে মুহূর্তের মাঝখানে। আমরা শুনলাম পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে এই আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার রেসিডেন্সি সম্পর্কে, কিন্তু উনি এড়িয়ে দ্রুত বেরিয়ে গেলেন, বললেন এটা রাষ্ট্রপতির একটা স্পর্শকাতর বিষয়, এ ব্যাপারে কথা বলতে চান না। কথায় শুনে মনে হলো যে উনি আওয়ামী রাষ্ট্রপতিকে রক্ষা করছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার কাজে বসেন নাই। একই সাথে আবার আমাদের বাউল ছাত্রনেতা মাহফুজ আলমের বক্তব্য শুনলাম। সে বলল এই যে আন্দোলন হয়েছে, যেখানে 1,500-এর উপরে ছাত্রছাত্রী জনতা রক্ত দিয়েছে, আরো 10-20 হাজার আহত হয়েছে, এই আন্দোলন নাকি হাসিনার বিরুদ্ধে হয় নাই, এই আন্দোলন নাকি ভাষার আন্দোলন হয়েছে। আমি তো বোঝা দূরের কথা, আমার তো মনে হয় সেও বোঝা নেই সে কি বললো এটা। এবং সে সাথে সাথেই এতগুলো 1,500 ছাত্রছাত্রী, শহীদ ছাত্রছাত্রীর এবং জনতার অবদানকে অস্বীকার করে নিজের উপর কৃতিত্ব নিয়ে নিল। সে কি বলল, আমি জানি কিভাবে হয়েছে। অত্যন্ত লজ্জাজনক। 69-এর নির্বাচনে যেভাবে হোক চুরি করে হোক শেখ মুজিব যখন নির্বাচনে জয়ী হয়েছিল, তখন পাকিস্তান সেনাবাহিনী একটা ভুল করেছিল। তারা যদি শেখ মুজিবকে প্রধানমন্ত্রীত্বে বসিয়ে দিত, তাহলে 6 মাসের মাঝখানে সমগ্র পাকিস্তানের জনগণ বুঝে যেত যে শেখ মুজিবের কোনো গুণাবলী নাই সরকার চালানোর, এবং এমনিতেই তার পতন হয়ে যেত। এই 25শে মার্চের গোলাগুলির দরকার ছিল না, এত মারামারির দরকার ছিল না, দেশটা এক থাকতো। কিন্তু এইবার যারা এই ছাত্র উপদেষ্টা থেকে বসিয়েছে, তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে
বুদ্ধিমত্তার সাথে এই ছাত্র উপদেষ্টাকে বসিয়েছে যেন দুর্বল, এরা ব্যর্থ হবে, 2-3 মাসের মাঝখানে ব্যর্থ হয়ে যাবে নিজস্ব অদক্ষতার কারণে, এবং যখন অন্য শক্তি এই ক্ষমতা নিয়ে নিবে তখন দুনিয়াকে বা বাংলাদেশের জনগণের কাছে তাদেরকে ব্যাখ্যা করতে হবে না যে কেন তারা ক্ষমতাটা নিয়েছে বা নিতে হয়েছে। আমি এখনো আওয়ামী দেশদ্রোহী রাষ্ট্রপতি চুপ্পু ক্ষমতায় বসে থাকলে তার ক্ষতিটা কি, সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বরেণ্য এবং নোবেল পাওয়া ব্যক্তিকে বোঝাতে হয়, ব্যাখ্যা করতে হয়, তা অত্যন্ত লজ্জাজনক। এটা বোঝার জন্য এসএসসি পাস করাও লাগে না, নোবেল পাওয়া তো দূরের কথা। যে 15 বছর যেই সরকার অত্যাচার করেছে, খুন খারাপি, চুরি করেছে, দেশদ্রোহী করেছে, ভারতের হাতে দেশটাকে তুলে দিয়েছে, সেই সরকারের এবং ভারতের নির্ধারিত এক দেশদ্রোহী চুপ্পু রাষ্ট্রপতি এখনো কেন বসে আছে। এই বোকারা মনে করছে যে তাকে যা বলা হচ্ছে সে সাইন করে দিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আসলে তারা এখনো দেখতে পাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে। আমি তার একটা উদাহরণ দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন ওনার ব্যাংকিং, অর্থনীতি, এইসব খাতে, এবং দুনিয়াতে পশ্চিমারা যেভাবে ওনাকে তাদের সাথে কাজে লাগিয়েছে এরকম আমরা আরো দেখেছি। অনেকেই পশ্চিমারা তৈরি করেছে, সময় সময় কাজে লাগিয়েছে, মালালাকেও করেছে, কাজে লাগিয়েছে, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে আবার ফেলেও দিয়েছে। ইমরান খান কিন্তু একটা আন্তর্জাতিক সেলিব্রিটি। সেই ইমরান খান রাজনৈতিক অত্যন্ত বুদ্ধিমান, রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিন্তু রাজনীতিতে নেমেছিলেন, এবং ওনার রাজনৈতিক দলটাও কিন্তু ভীষণ শক্তিশালী, যার সাথে বর্তমান প্রফেসর ইউনূসের অবস্থানকে তুলনাই করা যায় না। শুধু নোবেল আছে, আর বাকি ব্যাংকিং জ্ঞান আছে, অর্থনৈতিক জ্ঞান আছে, বাকি ইমরান খানের যা আছে তা কিন্তু ওনার কিছু নেই। এবং ইমরান খান তার নিজস্ব যোগ্যতায় এত দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল নেতৃত্বের, শুধু মুসলিম উম্মার নেতা হিসেবেই পরিচিত হয়ে গেল না, উনি সমগ্র দুনিয়ার অগ্রগামী বা সম্মুখভাগের নেতৃত্বের সারিতে চলে আসলেন। এমন অবস্থায় আসলো যে ভারতের সমগ্র ভারত চুপসে গেল ইমরান খানের কথার সামনে, এবং সমস্ত ট্যাকটিক্সের কৌশলের সামনে তারা পরাভূত এবং পরাজিত হচ্ছিল। কিন্তু ইমরান খান দেশ গঠনে এবং জনগণের, পাকিস্তানি জনগণের পক্ষে, সমগ্র মুসলিম উম্মার পক্ষে, এমনকি উনি ক্ষমতায় এসেই পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে যা করেছে 71-এ, তার জন্য নিজে আগ বাড়িয়ে ক্ষমা চেয়ে উনি কিন্তু সম্মুখে বাড়ছিলেন। এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে উনি ওনার নিরাপত্তার বিষয়টা দেখতে পারেননি। সশস্ত্র বাহিনী ওনার নিয়ন্ত্রণে ছিল না, যার কুফল ভোগ করতে কিন্তু এখন ওনাকে হচ্ছে জেলে পচে। শুধু ইমরান খানকেই কুফল ভোগ করতে হচ্ছে না, সমগ্র পাকিস্তানকে এবং তথা মুসলিম উম্মাকে কিন্তু তার কুফল ভোগ করতে হচ্ছে, শুধুমাত্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় না রাখার কারণে। তেমনি এই বর্তমান ডক্টর ইউনূস সরকার যেই কচি কাচার আসন নিয়ে বসেছেন, এই যে মাহফুজের মতো বাউলদেরকে নিয়ে বসেছেন, এবং বাকি আওয়ামী বেনিফিশিয়ারির আশেপাশে সবাইকে, জগৎ শেঠ, উমি চাঁদ, মির্জাফরদেরকে নিয়ে যেভাবে উনি এই তাসের ঘর বানিয়ে বসেছেন, এই তাসের ঘর কিন্তু ধসে পড়বে। তাই বলছি, বারবার এসে বলছি যে আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করেন, আপনার সরকারের নিরাপত্তা নিশ্চিত করেন, এবং দেশ, বাংলাদেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। আমি চাই আপনারা সফল হন, আমি চাই আপনারা সব গুছিয়ে তুলেন, কাজ করেন, কিন্তু কোথাও কিন্তু তার দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, কিছু নাটক ছাড়া। আসিফ নজরুল কার্যগত কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই করছে না। এখনো বিচার বিভাগটাকে 1 মাস চলে গেল, বিচার বিভাগে গোছাতে পারলো না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা হাসিনার স্বৈরাচারী আইন, সেটাকে বাতিল করতে পারলো না এখনো। সেটা তো বাতিল করে দেওয়া পরের দিনে সেই বাতিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে সে আওয়ামী লীগের সাফাই গাইতে শুরু করলো। হচ্ছেটা কি? এর মাঝখানে উনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। যদি ওনার কোনো উপদেষ্টা আমার কথা কানে গিয়ে থাকে, দয়া করে ওনাকে বলুন যুক্তরাষ্ট্রের সাথে একটা কৌশলগত সম্পর্ক উনি যেন রাখেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যেন কোনো প্রকার চুক্তি না করে ফেলেন। মনে রাখবেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবেন, চুক্তি করার সাথে সাথেই যুক্তরাষ্ট্র কিন্তু এই বাংলাদেশকে ভারতের কাছে সাব কন্ট্রাক্ট দিয়ে দিবে। যেই লাও সেই কদু হবে, নিয়ন্ত্রণটা কিন্তু ভারতের কাছে ছেড়ে দিবে। কারণ কমলা হ্যারিস যদি ক্ষমতায় চলে আসে, মনে রাখতে হবে কামালা হ্যারিস হচ্ছে যুক্তরাষ্ট্রের ঋষি সুনাক। ঋষি সুনাককে মনে আছে তো? একদম কট্টর ভারতীয় লোক। একইভাবে কিন্তু কামালা হ্যারিসও কিন্তু ভারতীয় লোক। এদের কিন্তু নীতির ভিতরের দ্বৈত নীতির পরিবর্তন হয় না কখনো। যদি কামালা হ্যারিস ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট হয়,
তাহলে প্রফেসর ইউনূসকে আর ওই আগে যারা অন্যান্য প্রেসিডেন্ট যেভাবে ওবামা বা বিল ক্লিন্টন যেভাবে সমর্থন দিয়েছে, পাশে থেকেছে, সেই সমর্থন কিন্তু দিবে না। ভুলে যাবেন না, স্বৈরাচারী শেখ হাসিনা যখন ওনাকে 100-150 মামলা দিয়ে অত্যাচার অপমান করছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র লিপ সার্ভিস দেওয়া ছাড়া আর কিছুই করে নাই। তাই আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনার প্রথম শক্তি হচ্ছে এই দেশের জনগণ। আগে দেশটাকে গুছান। দেশটাকে গুছাতে হলে নিজের সরকারটাকে গুছান, বেঈমানগুলাকে ফেলে দিয়ে দেশপ্রেমিকদের কানুন যারা বুঝে এইগুলা, তারপরে অন্যান্য দলের সাথে একটা সুন্দর আপোষে আনুন। কারণ বড় বড় দলের, বিএনপির মতো বড় বড় দলের সমর্থন ছাড়া যদি আপনি কাজ করতে চান, কাজটা ঠিক মতো করতে পারবেন না। কারণ সারাক্ষণ এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে নিয়ে আপনার সাথে কামড়াকামড়ি লাগালাগিতে ব্যস্ত থাকতে হবে। তাই আমি বলছি, অন্যান্য দলের সাথেও বসেন, মাইনাস আওয়ামী লীগ। আওয়ামী লীগ 15 বছর যে অত্যাচার, অনাচার এবং দেশদ্রোহিতা করেছে, তার শাস্তির কাজ এখনো শুরু হয় নাই। সেটা কিন্তু আপনাদের একটা বিরাট বড় ব্যর্থতা। আপনাদের কোনো মিটিং আলোচনায় আওয়ামী লীগকে ডাকবেন না, আর ভারতের সাথে আলোচনার দরকার নাই। আগবাড়িয়ে কোনো মিটিং চেয়ে নিজেকে, দেশকে ছোট করবেন না। আর অনেক ছোট হয়েছে এই দেশটা। ভারতকে আসতে দেন আপনার সাথে আলোচনা করার জন্য। আলোচনা করতে আসার আগে হাসিনাকে আমাদের কাছে ফেরত দিতে হবে, তারপরে আলোচনা পরেরটা দেখা যাবে, সময় যদি আলোচনা হয়। সমতার ভিত্তিতে মাথাটা উঁচু করে ওদের সাথে কথা বলেন। এই বলে আজকের জন্য আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।